উত্তরের সীমান্ত ঘেঁষা একটি গ্রাম। ঘুটঘুটে অন্ধকারের মাঝে কাঁটাতারের কাছে হঠাৎ কিছু ছায়ামূর্তির আনাগোনা শুরু হলো। ওপার থেকে গুটি গুটি পায়ে কিছু মানুষকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, ঠিক যেন গ্রামের কোনো জমিতে রাতের অন্ধকারে জোর করে খুঁটি পুঁতে দেওয়ার চেষ্টা। কিন্তু এপারে আজকেও ঘুমাচ্ছে না। হাতে লাঠি, টর্চ লাইট আর মশাল নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে দেশের সাধারণ মানুষ, আর তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। ওপার থেকে যখনই কেউ এপারে ঢোকার চেষ্টা করছে, বিজিবি তাদের কড়া ভাষায় নিষেধ করছে। সাধারণ মানুষ চিৎকার করে উঠছে, ঠিক যেন ব্রাহ্মণবাড়িয়ার কোনো গ্রামের দুই পক্ষের মধ্যে টেটা নিয়ে মারামারি লাগার আগের মুহূর্তের উত্তেজনা। এই দৃশ্যটি দেখলে যে কারো মনে হতে পারে এগুলো কি হচ্ছে। একটি স্বাধীন রাষ্ট্র, একটি আন্তর্জাতিক সীমানায় এমন দৃশ্য কি মানায়? এটি কি কোনো রাষ্ট্রীয় আচরণ, নাকি নিছকই ছেলে মানুষই? পরদিন সকালে ঢাকা শহরের এক অভিজাত ড্রয়িং রুমে বসে টিভিতে এই খবর দেখছিলেন একজন বর্ষিয়ান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তার পাশেই বসা তার কলেজ পড়ুয়া ছেলেটি অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে হেসে ফেলল। হোয়াট ইজ হ্যাপেনিং ড্যাড? এগুলো কি হচ্ছে? বর্ডারে কি চোর পুলিশ খেলা চলছে? বিশ্লেষক নিজেও হাসলেন, কিন্তু তার এই হাসির পেছনে লুকিয়েছিল এক গভীর হতাশা এবং ক্ষোভ। তিনি জানেন এই ছেলে মানুষের আচরণের পেছনে আসলে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর আগ্রাসী ভূরাজনৈতিক খেলা। ভারত যে ধরনের কর্মকাণ্ড করছে, আন্তর্জাতিক আইনের ভাষায় একে সরাসরি অ্যাগ্রেশন বা আগ্রাসন বলা হয়। বিশ্লেষক গভীর স্বরে বললেন, আন্তর্জাতিক আইনে একটি দেশের ভূখণ্ডে অন্য কোনো দেশ জোরপূর্বক মানুষ পুশিন করার চেষ্টা করলে তার সুস্পষ্টভাবে সার্বভৌমত্বের লঙ্ঘন। যদি কোনো দেশ এমন অযৌক্তিক এবং আগ্রাসী আচরণ চালিয়ে যেতে থাকে, তবে আন্তর্জাতিক আইনে এর বিধান আছে। বাংলাদেশ এখন আর সেই দুর্বল নতজানু রাষ্ট্র নেই। বাংলাদেশ এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। এই একটি পদ বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষমতাকে এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ইস্যুটি এখন যে কোনো মুহূর্তে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘে রেফার করা হতে পারে। বিশ্লেষক ব্যাখ্যা করলেন, ভারত হয়তো ভাবছে তারা জোর খাটিয়ে পার পেয়ে যাবে, কিন্তু বাংলাদেশ যদি এই আগ্রাসন এবং অযৌক্তিক আচরণের বিষয়টি সরাসরি বিশ্ব মঞ্চে উত্থাপন করে, তবে ভারতকে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভারত মুখে বড় বড় কথা বলে, নিজেদের সভ্য রাষ্ট্র এবং সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দাবি করে, কিন্তু রাতের অন্ধকারে তারা যে আচরণ করছে তা কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। সীমান্তের এই নতুন দৃশ্যপট একটি দিক থেকে অত্যন্ত ইতিবাচক বা গুড সাইন। আগে বিএসএফ যা খুশি তাই করত, আর এপার থেকে কোনো বাধা আসতো না। কিন্তু আজ আশ্চর্য একটি জিনিস দেখা যাচ্ছে, আমাদের বিজিবিরা বাধা দিচ্ছে এবং তাদের সাথে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ যুক্ত হচ্ছে। তারা নিজেদের মাটি রক্ষায় সারা রাত সজাগ থাকছে। কিন্তু এটি কি কোনো স্থায়ী সমাধান? আপনি পুশিন করবেন আর আমরা পুশ ব্যাক করবো, এটা তো সমাধান হতে পারে না। বিশ্লেষক দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাদের পুশ করা হচ্ছে তারা তো মানুষ। তাদের নিয়ে এই যে পিংপং বলের মতো খেলা হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত মাঝে মাঝে হিউম্যানিটেরিয়ান বা মানবিক কারণের দোহাই দেয়। তারা বোঝাতে চায় যে এরা অবৈধ বাংলাদেশি, তাই এদের ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন রয়ে যায়, তারা যদি সত্যি প্রকৃত বাংলাদেশি হতো, তবে তো ভারত প্রপার চ্যানেলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের পাঠাতে পারত। দুই দেশের মধ্যে তো আলোচনা বা সংলাপের পথ খোলা আছে। বিশ্লেষক যুক্তি দিলেন, কোনো আলাপ নেই, আলোচনা নেই, হঠাৎ করে রাষ্ট্র ধরে এভাবে পুশ ব্যাক করার মানে কি? এর মানে অত্যন্ত পরিষ্কার, এর পেছনে অন্য কোনো গভীর অভিসন্ধি লুকিয়ে আছে। ভারত আসলে প্রমাণ করতে চাইছে না যে এরা বাংলাদেশি, তারা শুধু তাদের অস্ত্রের জোর আর পেশি শক্তি দেখাচ্ছে। ভারতের এই আচরণের পেছনের মনস্তত্ত্বটি অত্যন্ত অহংকারী এবং অবমাননাকর। তারা যেন বলতে চাইছে, আমার এখানে লোক আছে, আমি ঠেলে তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি পারলে ফেরাও। ব্যাপারটা ঠিক এইরকমই। একটি পারমাণবিক অস্ত্রধারী বিশাল অর্থনীতির দেশ যখন একটি স্বাধীন প্রতিবেশী রাষ্ট্রের সাথে এমন মাফিয়া স্টাইলে আচরণ করে, তখন তার পরিণতি কখনোই ভালো হয় না। এটা কি কোনো সভ্য রাষ্ট্রের কথা হলো? বিশ্লেষকের কণ্ঠে এবার তীব্র ক্ষোভ ঝরে পড়ল। এই ধরনের ছেলে মানুষই জবরদস্তিমূলক এবং উস্কানিমূলক আচরণের কারণে আজ বাংলাদেশের ভেতরে কি হচ্ছে? ভারত হয়তো মনে করছে তারা পুশিন করে বাংলাদেশকে চাপে ফেলবে, কিন্তু বাস্তবে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। বাংলাদেশে ভারত বিরোধী বা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এমনিতেই চরমে। ভারতের এই ধরনের আগ্রাসী আচরণের কারণে দিন দিন এই সেন্টিমেন্ট আরও হাই হচ্ছে। সাধারণ মানুষের মনে যে ক্ষোভের বারুদ জমছে, তা এখন যে কোনো সময় বিস্ফোরণের অপেক্ষায়। ভারত যদি মনে করে তারা এই সেন্টিমেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে দাদাগিরি চালিয়ে যাবে, তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করছে।
রাত গভীর হচ্ছে। উত্তরের সীমান্তে আজ রাতেও হয়তো মশাল জ্বলবে। সাধারণ মানুষ আর বিজিবি হয়তো আজ রাতেও নির্ঘুম পাহারা দেবে। কিন্তু এই চোর পুলিশ খেলার আসল রিমোট কন্ট্রোল যাদের হাতে, সেই নয়াদিল্লির সাউথ ব্লকে আজ রাতের হাওয়া খুব একটা শান্তির নয়। সাউথ ব্লকের শীর্ষ কর্মকর্তারা হয়তো এখনো বুঝতে পারছেন না যে তারা একটি বিশাল কূটনৈতিক সুনামির দিকে এগিয়ে যাচ্ছেন। তারা ভেবেছিলেন পুশিন করে তারা ঢাকার নতুন সরকারকে চাপে ফেলবেন, কিন্তু ঢাকা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে বসে আছে। যদি ঢাকা এই ইস্যুটিকে আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিক ফোরামে নিয়ে যায়, যদি বিশ্বের সামনে ভারতের এই পারলে ফেরাও নীতির মুখোশ খুলে দেওয়া হয়, তবে ভারতের সেই মেকি বিশ্ব গুরু সাজার স্বপ্ন এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। একটি রাজনৈতিক ও কূটনৈতিক থ্রিলার এখন তার সবচেয়ে চরম ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। ভারতকে এই আগ্রাসী খেলা চালিয়ে যাবে, নাকি জাতিসংঘের ভয়ে তারা পিছু হটতে বাধ্য হবে? সীমান্তের কাঁটাতারগুলো আজ খুব অসহায়ভাবে এই দুই রাষ্ট্রের স্নায়ুযুদ্ধের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর অন্ধকারে ঢাকার কূটনৈতিক পাড়ায় এখন একটি মাত্র ফোল্ডার নিয়ে কাজ চলছে। ফোল্ডারটির নাম দ্য পুশিন অ্যাগ্রেশন কেস ফর দ্য ইউএন। সাউথ ব্লক হয়তো এখনো জানে না ঢাকার এই নীরবতা আসলে ঝড়ের আগের নীরবতা। আর যেদিন এই ঝড় উঠবে, সেদিন শুধু রাতের চোর পুলিশ খেলাই বন্ধ হবে না, দাবার বোর্ডের আসল রাজাকেও হয়তো চেকমেট মানতে হবে। সাসপেন্স এখন তুঙ্গে। কে জিতবে এই স্নায়ুযুদ্ধে? দিল্লির পেশি শক্তি নাকি ঢাকার আন্তর্জাতিক গিলোটিন?